হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমাদের শোনাবো তারানাথ তান্ত্রিকের একটি ব্যাস্টিশ গল্প, সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিক ও তেঁতুল গাছের বিভীষিকা। আজকের গল্প পাঠে রয়েছে সৌভিক, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। তাহলে শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও তেঁতুল গাছের বিভীষিকা। কিশোরী আচমকা পিছনে এসে দাঁড়ালো। কি বিভূতি, কেমন লাগছে? পিছন ফিরে দেখি কিশোরী। আমি তখন অফিস থেকে আধ ভেজা হয়ে ফিরছি। গরম পড়েছে ভালোই। এদিকে কদিন পরেই দুর্গাপূজা, বাজারে লোকজনের ভিড়, গাড়িতেও তাই। বাজার করার ব্যাপার সর্বত্র। সব মিলিয়ে ভিড় আর গরম দুটোই আমায় একেবারে অতিষ্ঠ করে তুলেছে। অফিসে একটা ছটপট ভাব নিয়ে কেটেছে। কেন যেন আচমকা মনে হতে লাগলো একটা ছুটি দরকার আমার, নচেত একটু মস্তিষ্ক ফাঁকা করার উপায়। খুব বেশি যেন হাঁপিয়ে উঠেছি, তার উপর আজকের ওয়েদার। তবে জানি আমাদের ছুটি নেই। অনবরত ছুটে চলা যে জীবন, সেটা আমার বেছে নেবার পর থেকেই রেহাই নেবার কোনো উপায় রাখিনি। এই সুবিশাল পৃথিবীর যে কোনো কোণ থেকে নিজের দৌড়ানোর প্রতিযোগিতা চালিয়ে যেতে থাকো, এমনই একটা অভিসন্ধি যেন আমাদের জীবন নামে তপস্যায় যুক্ত হয়েছে। ছুটি নিলেই তো সবটা থেমে যাওয়া। জীবনের মূল্য যেখানে শেষ, আর কিছুই নেই যার পরের খণ্ডে। ভ্যাবসা লাগছিল দিনটা। যদিও দক্ষিণ আকাশে কালো একটা মেঘ দাঁড়িয়ে আছে, বৃষ্টি হতে পারে। আমি ফিরে তাকিয়ে বললাম, তুমি? হ্যাঁ, তোমার কাছেই যাচ্ছিলাম। আসলে কিশোরী, আমিও আজ অফিস থেকে ফেরার সময়ই ভাবছিলাম একটু ঠাকুরমশাইয়ের বাড়ি যাব। ভাবছিলাম তোমার সাথে কখন দেখা হবে না হবে। ভাগ্যিস দেখা হয়ে গেল। সবই যেন তারানাথ তান্ত্রিকের খেল। কিশোরী জোরে হেসে উঠল। সত্যি, লোকটা যেদিনই আমাদের জন্য অপেক্ষা করেন, সেদিনই আমাদের কেমন আচমকা তার কাছে যাবার তাড়া হয়ে ওঠে। ভেলকি, বুঝলে, ভেলকি। তো চলো, অফিস থেকে ফিরছো সবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আর কিছু খেয়ে নাও। এদিকে বেশ সন্ধ্যা হয়ে গেলে পরে গল্প শেষ করতে রাত পেরিয়ে যাবে যে। তারপর একটা কালো মেঘও দেখতে পাচ্ছি, সেটা বৃষ্টি হয়ে নেমে আসতে পারে। যদিও তার বাড়িতে গল্প শোনা মানেই ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়ে যাওয়া। দেখবে খুব শীত পড়বে, আর গল্প শোনার জন্য উপযুক্ত সময়ের সৃষ্টি হবে। আমি বাড়ি এলাম। কিশোরী বাড়িতে এলো না, একটু এদিক ওদিক ঘুরবে বলল। আমি বাড়ি ফিরে স্নান করে একটু খেয়ে নিলাম। গিন্নি কিশোরী বাবুর কথা শুনেই চা বসিয়ে দিল। কিশোরী আসলো, ওর হাতে চা দিতেই হাসলো। বউঠান কি তৈরি করেই রেখেছ নাকি? আমরা যখন বেরোলাম তখন সেই কালো মেঘটা আমাদের মাথার ওপর, বৃষ্টি আর নামবে বলে। গিন্নি সদর অবধি এগিয়ে দিল। এই শোনো, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, হ্যাঁ? গল্পের নামে যেন আবার রাত না কাবার হয়ে যায়। আমি হেসে বললাম, আরে আগে যেতে তো দাও। গল্পের মোহে পড়ে গেলে কারোর কোনো উপদেশ যে মাথাতেই থাকে না গিন্নি, কি করব বলো তো। কিশোরী সায় দিল। একদম বউঠান, কাজেই আমাদের দোষ নেবেন না। আমাদের গল্প শুরু হলে আমরা মোহিত হয়ে থাকি। এই কাজেই চাপ নেবেন না, সময় মতো ঠিক ফিরব। ভেতরে এসে বসতেই বৃষ্টিটা শুরু হলো ছিমছিম করে। চারিদিকে এতক্ষণ আধার ঘেঁষে যে ঝিঁঝি ডাকছিল, সেগুলো থেমে গেল। দু একটা ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি। পাড়ার বাড়িগুলোতে টিম টিম করে জ্বলছিল লণ্ঠন, নয়তো কুপি। বৃষ্টি শুরু হলে সেগুলো ঝাপসা হয়ে এলো। শুধুই অন্ধকার আর অন্ধকার। ঝোপঝাড়ে থাকা জোনাকিগুলো কোথায় বা ডুবে গেল। কুকুরের ডাক দু একটা ছিল,
সেগুলো একইভাবে উধাও। তবে গ্রামটা এখনো মায়াবী আছে। সন্ধ্যের অন্ধকারে যেমন একটা রূপ থাকে, তেমনি বৃষ্টিতেও একটা আলাদা রূপ থাকে। আমরা চুপচাপ বসে আছি। আমাদের বিপরীতে তক্তপোষে বসে আছেন ঠাকুর মশাই। কিশোরী তার হাতে যে পাসিং শো এর প্যাকেটটা দিয়েছে, উনি সেখান থেকেই একটা সিগারেট বার করে ফুঁ দিচ্ছেন। ধোঁয়া ভেসে বেড়াচ্ছে সারা ঘর। লণ্ঠনের কম্পিত আলোয় দেখা গেল সেগুলো জানালার বাইরে বৃষ্টিতে মিশে যাচ্ছে। চারি এসে ঢুকলো। 3টে প্লেট চা দিয়ে আমাদের আনা পেঁয়াজি আর বেগুনি দিয়ে মুড়িও মেখেছে, দিয়েই বেরিয়ে গেল। 3জনে খেতে শুরু করেছি। একটু পরেই এলো 3টে রেকাবি নিয়ে। এই নিন কাকা বাবু, মিহিদানা করেছি। কিশোরী আগে ছো মেরে নিজেরটা নিল। তোমার হাতের জিনিস মানেই তো অমৃত চারি। আমি হেসে ফেললাম। চারি, তোমার এই কাকাটা কিন্তু তোমার চাইতেও ছোট, বুঝলে? চারি একটু খিলখিল করে হাসলো। কিশোরী সায় দিয়ে বলল, চারি তো আমাদের মা, মায়ের কাছে সন্তান সর্বদা ছোটই থাকে। চারির মুখটা আনন্দে ঝলমল করে উঠল। আমি আসছি এখন, হ্যাঁ, পরে শুনবো কিন্তু কেমন হয়েছে। খাওয়া শেষ করেই আমরা বলে উঠলাম একটা গল্প বলার জন্য। ঠাকুর মশাই আর একটা সিগারেট ধরিয়ে নিলেন, তারপর ভাবতে বসলেন। বৃষ্টি তখনও ছিমছিম করে পড়ছে। জানালা দিয়ে ফুরফুরে ভেজা বাতাস এসে ঢুকে শরীরটা ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। গরমের জন্য সারাদিন যে বিরক্তিকর ব্যাপারটা ছিল সেটা আর নেই। এখানে এলে মনটা কেমন যেন শান্তি হয়, শরীরটাও যেন তেমনই ঠান্ডা হয়। সারাদিন এমন গরমের পর এলাম, আর আসা মাত্রই কেমন বৃষ্টিটা পেলাম। ব্যাং ডেকে উঠছে কোথাও। বৃষ্টির এই অনবরত শব্দটার মাঝে সেটা একটু অন্যরকম লাগছে। ঘরের চালে বৃষ্টির বড় ফোঁটাগুলো অন্যরকম এক শব্দ সৃষ্টি করছে। ঠাকুর মশাই বলতে শুরু করলেন, হ্যাঁ, বালুরঘাট থেকে একবার একটা চিঠি এসেছিল জানো। সে অনেক অনেক কাল আগের কথা। মনোময় বৈদ্য নামের একজন লোকের চিঠি। আমার নাম তখন চারিদিকে বেশ ছড়িয়েছে। অনেক জায়গায় জটিল সমস্যা সমাধান করার ফলে আমি একটু নাম অর্জন করতে শুরু করেছিলাম তখন। বিয়ে কিন্তু হয়নি তখন। মনোময় সেন নামের চিঠিটা হাতে পেলাম যেদিন, সেদিন আমি একটু বিশেষ ব্যস্ত ছিলাম। একটা দরকারে কদিন বাইরে খুব বেশি সময় কাটাতে হয়েছিল। 2 দিন পর মনে পড়তেই ঝুলি থেকে সেটা বের করলাম, পড়তে শুরু করলাম। শ্রীচরণেশু, আপনার কথা আমি অনেক জায়গায় শুনেছি। তারপর আমার মনে হয়েছে আমাদের যদি বিপদ থেকে কেউ মুক্তি দিতে পারে সেটা আপনি ঠাকুর মশাই। আপনি যত দ্রুত পারেন এখানে এলে খুব ভালো হয়। চণ্ডীপুর জমিদার বাড়ি থেকে লিখছি। আপনার বলা অনুযায়ী যথাযথ পারিশ্রমিক দেওয়া হবে, আর থাকা খাওয়ার সমস্ত আয়োজন করে রাখব। আমি আশা করছি আপনি নিরাশ করবেন না। আমি শুনেছি আপনি অনেক একাত্তা, তবে চিঠিতে আমি সমস্ত উল্লেখ করতে পারলাম না বলে দুঃখিত। আপনি এলেই সবটা বলবো। তবে আমরা খুব বিপদে পড়েছি। আপনার চরণ স্পর্শে সবটা কুশল হবে এই আশা রাখছি। আপনার একান্ত অনুগত মনোময় বৈদ্য। আমায় নিয়ে যাওয়ার জন্য আকুল মিনতি ছিল তার চিঠি জুড়ে। তার উপরে একটা লোভাতুর জিনিসও বলে রেখেছেন, আমি যতটা বলবো ততটাই টাকা দেবেন। এতে একটু হাসি বেরোলেও আমি এটাও বুঝলাম একজন অচেনা ব্যক্তি কেমন সেটা সম্বন্ধে কারোর কি করে খুব তাড়াতাড়ি ধারণা হবে। কাজেই এটা দেবার মানেটা বুঝতে পারলাম। আমি যাতে যাই তার যথাযথ চেষ্টা তিনি করেছেন, তাই আর দেরি করলাম না। 3 দিন পর একটা ট্রেন পেয়ে গন্তব্যের দিকে ছুটে গেলাম। ওখানে পুরো ঠিকানা দেওয়া ছিল। এটাও বলা ছিল আমি যাবার দিন ধার্য করে তাদের বললে তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। যেহেতু বিপদে আছে সেহেতু আর দেরি করা উচিত হবে না ভেবে আমি নিজেই বেরিয়ে গেলাম। আমার চিঠি দেওয়া আর তাদের কাছে পৌঁছানোর সময়টা আমি অপচয় করতে চাইলাম না, বরং গিয়েই দেখি কি হয়েছে।
বালুরঘাটে নেমে একটা গরুর গাড়ি ধরলাম, সেটা নিয়ে এগিয়ে গেলাম চণ্ডীপুরের দিকে। ঠিকানা সহজ, চণ্ডীপুরের জমিদার বাড়ি। চালককে বলতেই আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। আপনি কি জমিদার বাড়ি যাবেন? ভালো করে বসে বললাম, হ্যাঁ, কিন্তু কেন? ওরা কি আপনার চেনা কেউ? হ্যাঁ, তেমনই। কেন বলুন তো? চালক গাড়ি ছেড়ে দিয়েছে, পাথুরের রাস্তার ওপর দিয়ে গরু চলছে। বলল, আসলে ওই বাড়িতে কেউ যাচ্ছে, এটা জেনেই অবাক লাগছে। অবাক হয়ে বললাম, কেন? একটা বাড়িতে কেউ যাবে নাই বা কেন? কোনো সমস্যা নাকি? সে আমতা আমতা করে বলে উঠল, আপনি বরং চলুন, আপনি যাবার জন্য এসেছেন যান, কিন্তু সাবধান। চালক আর আমায় কিছু বলল না। আমি বলেছিলাম যদিও, কোনো গোপন কারণ আছে কি? সে শুধু বলল, না, তেমন নয়। আমি আর কিছু বললাম না। আমি তো এসেছি সমস্যা সমাধানের জন্য। আমার তো ফিরে যাওয়ার কোনো কারণ নেই, কারণ যেটাই থাকুক আমায় তার জোট খুলতে হবে। সন্ধে হয়ে এলো। দুদিকে বাড়িগুলো থেকে গ্রাম্য লোকগুলো তাকিয়ে দেখছে গাড়িটার দিকে। প্রচণ্ড শীত তখন, মাঘ মাসের দিন। সন্ধে হতেই কুয়াশার আস্তরণ ছেয়ে যেতে লাগলো চারিদিকে। ধান ক্ষেত, মাঠ, বাড়িঘর, গাছপালা সমস্ত কিছুর ওপর সাদা ধোঁয়ার মতো কুয়াশার ডেলা বেঁধে আছে। আমি চাদর মুড়ি নিয়ে বসে আছি। কখনো ভেতরে বাতাস এসে ঢুকলো, শীতে একটু কেঁপে উঠছি বইকি। চারিদিকে রি রি একটা শব্দ। আমরা এগোতে এগোতে আধার ক্রমশ ঘনীভূত হতে থাকলো। চালক এমন সময় বলে উঠল, আপনি ফিরবেন কবে? জানি না, সবে এলাম, দেখি। কেন? কাল আমি ফিরব। আপনি যদি আবার স্টেশনে যান তো। কাল ফিরবেন মানে? আপনার বাড়ি এখানে নয়, মানে চণ্ডীপুর নয়? না তো, আমরা আসছি পশ্চিমে। আমার বাড়ি স্টেশন থেকে পূর্বে যেতে হয়। আজ ফিরবেন না কেন? আমার সাহস নেই একা ফেরার। আপনাকে পৌঁছে দিতে রাত 8টা বেজে যাবে। রাত 8টা? কি এমন রাত? ফিরতে পারবে না? চারিদিকে আধার। চালক একটা লণ্ঠন জ্বালিয়ে দিয়েছে, সেটা দুলতে থাকলো গরুর গাড়ির সাথে। চারিদিকে রিরি শব্দটা আরো প্রকট, তার সাথে পথের ওপর গরুর পায়ের আর গাড়ির শব্দটা যুক্ত হয়েছে। দুদিকে বাড়ি তেমন দেখা যায় না। লোকটি একটু থামলেন, তারপর আমতা আমতা করেই বলে উঠলেন, এই পথে ওই রাত মানেই অনেক রাত। আমি ফিরতে পারবো না। এমনিতে শীতকাল, 8টা মানেই অনেক রাত। তার উপর কত কিছু ভয়ের আছে। বাড়িতে জানে আমি ওই গ্রামের দিকে এলে তার পাশের গ্রামে মুকুন্দপুরে থেকে যাব। আমার বড় মেয়ের বাড়ি। আপনার যদি রাতে সমস্যা হয় তবে আপনিও ওই গ্রামে আসতে পারেন। গ্রামের শুরুতেই আমার মেয়ের বাড়ি। তার শ্বশুরমশাইয়ের নাম বরুণ দাস। ওনার নাম বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আমার নাম কৃষ্ণনারায়ণ দাস। আমার নাম বললেও হবে। আমি তাকে কিছু বললাম না। সে নিজের মনে আমায় সাবধান করে দিয়েই গেল। তবে হাসলাম না, কারণ লোকটা বেশ ভালো। নইলে খুব সহজেই কেউ কাউকে এইভাবে যেতে বলবে না এত রাতে। এটাও বুঝলাম যে সমস্যা গুরুতর হতে পারে। গ্রামের মাঝে একটা জঙ্গল পড়ল, ভীষণ বড় জঙ্গল। বাতাসে বাঁশ গাছগুলো অন্ধকারে মরমর কড়কড় করছে, আগাগুলো এদিক থেকে সেদিক করছে। আচমকা একটা বাতাস এসে লণ্ঠন গেল নিভে। একটু ভয় লাগলো বইকি। চালক গাড়ির গতি বাড়িয়ে দিল। বাতাসেও তার কথাগুলো আমার কানে আসতে লাগলো। আপনি ভয় পাবেন না। তার কণ্ঠ শুনে মনে হলো সে নিজেই ভালোই ভয়ে আছে, কিন্তু ভালো এই যে আমায় সাহস দিয়ে যাচ্ছে। কখনো মনে হচ্ছে বাঁশঝাড়ের ভেতর আধার থেকে
কেউ যেন খুব নাকি সুরে কাঁদছে। বাতাসে তার কান্নার সুরটা যেন মিশে যাচ্ছে সহজেই কোনো অথৈ সাগরে। আসলে সবটাই বাতাসের শব্দের খেলা। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছি না, তবে আমিও তাকে সাহস দেওয়ার জন্যে কথা বলে যেতে লাগলাম। তুমি বরং আজ তোমার আত্মীয়র বাড়িতেই থাকো, জায়গাটা সত্যি অদ্ভুত। গরুর গাড়ির শব্দ হতেই থাকলো। সে একটু হেঁকে বলে উঠল, আপনিও যাবেন নাকি আমার সাথে? বরং কাল সকালে আসবেন এখানে। আপনাকে ছেড়ে যেতেও আমার কেমন একটা লাগছে। আমি হাসলাম। এত ভয় পেও না আমাকে নিয়ে, তুমি সাবধানে ওখানে পৌঁছে গেলেই হলো। ভাগ্যে থাকলে আবার কখনো দেখা হবে। জায়গাটা পেরিয়ে আসতে এই গাড়ি দাঁড় করালো সে। তারপর দেশলাই হাতরে বের করে লণ্ঠন আবার জ্বালিয়ে দিল। এভাবেই চণ্ডীপুর জমিদার বাড়িতে আমি এসে পৌঁছালাম। জমিদার বাড়ির সামনে আসতেই আমার মনের ভেতর কেমন একটা খচখচ করে উঠল। হ্যাঁ, একটা গন্ধ পাচ্ছি বটে। এই বাড়ির ভেতরেই আছে অশুভ শক্তি। দারোয়ান ভেতরে খবর দিতে গেল। গাড়ি করে আমরা দাঁড়িয়ে আছি বড় সিংহদুয়ারের সামনে অশ্বত্থ গাছের নিচে। প্রচণ্ড রকমের কুয়াশা পড়েছে। গাছের পাতা থেকে হিম পড়ছে টুপটাপ শব্দ করে। চালক ভালো করে হাত মুখ ঢেকে নিচ্ছে। গরুগুলোকে বিচুলি দিল। সামনেই কিছু বিচুলি দিয়ে আগুন জ্বালিয়ে নিজে আর গরু দুটোকে শীত থেকে বাঁচতে গরম করছে। চারপাশে ঝিঝি ডাকছে খুব। একদিকে একটা বড় পুকুর বলেই মনে হলো। কুয়াশার মাঝে কোথাও আলো দেখলে বোঝা যাচ্ছিল সেখানে বাড়ি আছে। তবে জমিদার বাড়ির সামনে বাগান। বাড়িগুলো আছে বেশ দূরত্ব রেখে। সামনেই দেখা যাচ্ছে অনেক আলো নিয়ে দাঁড়ানো দোতলা সাদা জমিদার বাড়ি। তবে কুয়াশার আস্তরণের জন্য আলো খুব বেশি ছড়াতে পারছে না। একটু পর একজন বেরিয়ে এলেন। 40 ঊর্ধ্ব হবে তার বয়স। আমার সামনে এসে জিজ্ঞাসা করলেন, কে? চালক উঠে এসে লণ্ঠন ধরল। আমি হেসে হাত জোড় করে বললাম, আমার কাছে পত্র লিখেছিলেন কি আপনি? আপনি মনোময় বাবু? উনি আমায় চিনতে পেরেছেন। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আপনি ঠাকুরমশাই? আমায় খবর দিলে তো এত খাটনি করতে হতো না, একটা পত্র দিতেন। আমি হেসে নেমে এলাম। না, এই এত উতলা হবার কিছু নেই। উনি দারোয়ান ডেকে আমার ঝোলা বাড়ির ভেতরে পাঠিয়ে দিলেন। তারপর চালককে বললেন, আপনার ভাড়া কত? উনি হাত জোড় করে বললেন, উনি দিয়েছেন, তবে এবার আসি কর্তাবাবু। মনোময় বাবু মৃদু হাসলেন। আপনি না হয় আজ থেকেই যান। আমি আমার আত্মীয়ের বাড়িতে থাকবো বলে বেরোবো এবার। দুঃখিত, আপনার কথা রাখতে পারছি না। তবে কিছু খেয়ে যাবেন তো? না কর্তাবাবু, অনেক রাত হলো। জমিদার বাবু পকেট থেকে কিছু মুদ্রা বার করে তবু জোর করে তার হাতে গুঁজে দিলেন। অনেক রাতে এসেছেন, এটা তাই নিন। চালক একটা প্রণাম করে মৃদু হেসে বললে, উনি আপনার আত্মীয় কর্তাবাবু? জমিদার বাবুও মৃদু হাসলে। তাই ধরুন, আর উনি একজন নামকরা তান্ত্রিক বটে। চালক আমার দিকে অবাক হয়ে তাকাতেই আমি হেসে উঠলাম। সাবধানে যাবে। আগে আসছি। কুয়াশায় কিছুক্ষণ তার লণ্ঠনের আলো আর গাড়ির শব্দ পাওয়া যাচ্ছিল। আমরা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। সুবিশাল এক বাড়ি, আর এর কোনো না কোনো কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে এক জমাট বাঁধা রহস্য। দেখি এবার আমি কি করতে পারি। আদতে এই লোকগুলোর বিশ্বাস রাখতে পারবো কিনা। বাগানের সরু পথ দিয়ে এগোনোর সময় বারবার মনে হচ্ছিল আমি আর মনোময় বাবুই শুধু হাঁটছি না, যেন আরো কেউ হাঁটছে। ঠিক আমাদের পায়ের সাথে তাদের পায়েরও শব্দ হচ্ছে। নিচে একটা শোরগোল পড়ে গেল আমি এসেছি বলে। মনোময় বাবুর মা বসুন্ধরা দেবী এলেন আলাপ করতে প্রথম। তার সাথেই তারপর এলেন মনোময় বাবুর স্ত্রী রাধা, ভাই নগেন্দ্র ওর তার স্ত্রী শিউলি, এমনকি 2 ভাইয়ের বাচ্চারাও এলো। পরিষ্কার হয়ে নিচে নেমেই দেখি খাবারের সে কি এলাহি ব্যাপার। লুচির সাথে অনেক রকম পদের তরকারি। ক্লান্ত লাগছিল বলে বেশি খাবো না ভাবলাম,
তবে জোর করে অনেকটাই খাইয়ে দিলেন তারা। কি আর করা যাবে। খাবার পর মুখোমুখি হলেন মনোময় বাবু। আপনি আজ অনেকটা পথ এসেছেন, বিশ্রাম করুন, কাল কথা হবে তাহলে। ঘরে এলাম। আমায় বিশ্রাম নেবার কথা বললেও আমার কিন্তু আর ঘুম ধরছিল না। একবার ঘুমের ভাবটা কেটে গেলে কিছুতেই তাকে আর আনা যেন সম্ভব নয়। মানেই ভাবলাম একটু ঘুরবো এদিক সেদিক। দোতলার কোনায় আমার ঘরটা, বাইরে অভেদ্য কুয়াশা বলে কোথাও কিছু দেখা যাচ্ছিল না। যেখানে যেখানে আলো জ্বলছিল সেখানে জমাট বাঁধা কুয়াশা ঘিরে আছে হলদে রঙের। পোকাদের চক্রাকারে ঘোরার একটা দৃশ্য আছে সেই আলো ধরে। আচমকা মনে হলো নিচে বারান্দার পরে যে লণ্ঠন জ্বলছে সেটার কাছে, অর্থাৎ সিঁড়ির নিচে বকুল গাছের তলায় কেউ একটা দাঁড়িয়ে আছে, আর তার মুখটা আমার দিকে উঁচিয়ে রেখেছে। আমায় কি দেখছে? কুয়াশা জমাট বেঁধে আছে বলে তাকে ঠিক মতো দেখা যায় না, তবে মনে হলো সে কোনো নারী। পরনে সাদা একটা লম্বা জামা পা অব্দি, মাথার চুলগুলো কাঁধের দুদিক দিয়ে বুকে এসে পড়েছে। মুখটা খুব বেশি বিবর্ণ কি, বড্ড বেশি ফ্যাকাশে। আমায় কিছু একটা বলতে চায়। এবার মনে হলো সে হাত উঁচিয়ে আমার দিকে ইশারা করছে, আমায় ডাকছে। ওই তো হাত বাড়িয়ে ডাকছে। আমি কাল বিলম্ব না করে নেমে যেতে লাগলাম। এত রাতে এক মেয়ে কেন এইভাবে দাঁড়িয়ে আছে? এই বাড়ির কেউ কি? সে কি আমায় কিছু বলতে চায়? নেমে এলাম সিঁড়ি দিয়ে, কিন্তু থমকে গেল। ওখানে কেউ নেই। চারিদিকে তাকালাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। এত তাড়াতাড়ি সে কোথায় যাবে? আচমকা নিজেতে ফিরে এসে বুঝতে পারলাম বাড়িটা নিয়ে সতর্কতা আমাকে দেওয়াই হয়েছে আগে থেকে। আর এমন দু একটা ঘটনা যে ঘটবে সেটা তো স্বাভাবিক। জায়গাটা এবার ভয়ঙ্কর লাগলো। চারিদিকে একটা রিনরিন শব্দ। তাড়াতাড়ি নিজের কক্ষে ফিরে এলাম। পরের দিন দুপুরে চারিদিকটা ঘুরে দেখানোর জন্য মনোময় বাবু আমায় নিয়ে গেলেন। গ্রাম, গঞ্জ, নদী এসব ঘুরিয়ে দেখাতে লাগলেন। অবশেষে একটা বনের অনেক গভীরে গিয়ে বসলাম। বেশ সরু একটা নদী, তীর তীর করে বয়ে চলেছে তার জল। জলের নিচটা অবধি স্পষ্ট দেখা যায়। মাছেদের খেলা আর ভাসমান শ্যাওলার দল জলে নাচছে। বড় পাথরগুলোতে বসতেই বললাম, আচ্ছা মনোময় বাবু, আপনি এবার বলুন তো, আপনাদের বাড়িতে ঠিক কেমন কেমন ব্যাপার চোখে পড়ছে আপনাদের? উনি একটু থেমে রইলেন, তারপর কিঞ্চিত পর বলতে শুরু করলেন। আমার ছেলে সত্য ফেরার পর 2-3 দিন পর থেকেই এমনটা হয়েছিল। আপনার ছেলে সত্য? হ্যাঁ, ও ডাক্তারি পড়ছে, আবার চলে গিয়েছে কলকাতায়। ও এসেছিল কয়েকদিন আগেই, তার 2 দিন পর থেকেই প্রায় এমনটা হচ্ছিল। ও খুব ভয় পেয়ে যায়। ওর হাতে মাদুলি দেবার পর সেই ভয়ে একটু কাটানো সম্ভব হয়। ডাক্তারি পড়ছে বলে এই সবে বিশ্বাস করতো না, কিন্তু আমাদের বাড়ির একটা ঘটনা ওকে এইসব বিশ্বাস করতে বাধ্য করেছে। আমাদের বিপদে রেখে কিছুতেই ফিরে যেতে চাইছিল না। জোর করেই এক প্রকার ওকে পাঠানো হয়েছে। পড়াশোনার ক্ষতি হয়ে যাবে নইলে। ও যাবার পর এইসব আরও বেড়েই চলেছে। অনেক তান্ত্রিক এসেছিলেন, কিন্তু কিছুই কাজ হয়নি। 2-একটা কি ফুঁক দিল, কী সব করলো, আর তারপর অনেকগুলো টাকা নিয়ে বিদেয় হলো। কিন্তু যেই কে সেই, সবটা একই রকম রয়ে গেল, কোনো লাভ হলো না। মাঝখান থেকে এতগুলো টাকা শুধু শুধু আমাদের চলে গেল। এত বিশ্বাস করে এনে তো টাকা দিয়ে কাজটা করালাম, কিন্তু হলো না তো কিছুই। আপনার ছেলে আসার 2 দিন পর কি হলো এমন মনোময় বাবু? জায়গাটা নদীর স্রোত আর পাখির মিহি সুরে মত্ত। উনি উৎকণ্ঠা মেশানো চোখে আমার দিকে তাকালেন, তারপর স্মৃতির মাঝে ফিরে গেলেন। ফিরে এসেছিল সত্য,
সারা বাড়ি জুড়ে একটা আনন্দের রেশ থাকে ও ফিরলে। মনোময় বাবুর পরিবারের সবচাইতে বড় সন্তান আর সকলের আদরেরও, কাজেই ও এলে বাড়িতে সবাই আসে। এমনই ভরপুর ছিল জমিদার বাড়ি। তার পিসিমা মাসিমা সবাই এসেছিলেন। হট্টগোল আর শোরগোল নিয়ে জেগে উঠেছিল বাড়িটা। সেদিন অনেক রাত, যেদিন প্রথম এই ঘটনাটা ঘটে। মনোময় বাবুর ঘুম ভেঙে গেল অনেক রাতের দিকে। কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। একটু ধাতস্থ হতেই বুঝতে পারলেন সত্য চিৎকার করছে, ফ্যাকাশে কণ্ঠে বলে চলেছে, বাবা, বাবা, ও বাবা, দরজা খোলো বাবা। পাশের তার স্ত্রীও শুনতে পেলেন, উঠে বসলেন। বাবাই ডাকছে না? আলু থালু সত্য ঘরে ঢুকেই তাদের বিছানায় উঠে নিজেকে লুকানোর চেষ্টা করছিল। দরজা 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 আটকে দাও, ওরা এসে পড়বে, না হলে ওরা এসে পড়বে। কারা এসে পড়বে বাবাই, কারা? সত্যের মা তার দিকে এগোয়। সত্য চিৎকার করে ওঠে আবার, তোমরা আগে দরজা আটকে দাও দরজা। আমার ভয় করছে, ওরা এসে যাবে। স্ত্রীর ইশারায় দরজা আটকাতে গেলেন মনোময় বাবু। সাথে এদিক ওদিক তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। রাতের অন্ধকার আর ঝিঁঝির ডাক নিয়ে ভরে আছে কুয়াশা ঢাকা বারান্দা। মাকে ছোট্ট শিশুর মতোই জাপটে ধরে আছে সত্য। মনোময় বাবু কাছে এলেন। ওখানে তো কেউ নেই বাবা, তুই কার কথা বলছিস? ফাঁকা তো, আমি দেখে এলাম কেউ নেই। কেউ এসেছিল কি? কে এসেছে বলতো? সত্য কাঁপছে, ভয় যেন একেবারে শেষ। কথা বলার শক্তি নেই। আতঙ্কিত দুটো চোখ তাকিয়ে দেখছে ঘরের চারিদিকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন মনোময় বাবু, রাত প্রায় 2টো বাজে। শীত পড়তে শুরু করেছে তখন, কাজেই চারিদিকে কুয়াশা পড়েছে। শীত আর কুয়াশা মিলে গ্রামটাকে একেবারে শান্ত করে রেখেছে। মাঝে শুধু 2-1টা কুকুরের অলস ডাক কানে আসে। কখনো বনের গভীর থেকে সমবেত শৃগালের ডাক ভেসে আসে। কোনো চোর এসেছে কি বাড়িতে, যাদের দেখে এমন ভয় পাচ্ছে সত্য? তাহলে তো সবাইকে খবর দেওয়া উচিত চোর ধরার জন্য। এইভাবে ঘরে বসে থাকার তো কোনো মানে নেই। সত্য মুখ তুলে তাকিয়ে দুজনকে দেখে একটু শান্ত হলো। ভালো করে কম্বল আর কাঁথাগুলো নিজের শরীরে নিল। তারপর ভীত মুখ করে বলে উঠল, ওদের কারোর মাথা আছে, কারোর মাথা নিজেদের হাতে ধরা। আমি ঘুমিয়েছিলাম, আচমকা মনে হচ্ছিল কেউ যেন আমার মুখের উপর ঝুঁকে আছে, যেন আমার দিকে তাকিয়ে দেখছে। খুব শীতল হয়ে আছে ঘরটা। বাইরে বাতাসের শব্দ। শীত ভাবটা কেটে গেল যেন আমার। আমি ঘামতে শুরু করেছি। আচমকা সাহস এনে সবটা আমার কল্পনা ভেবে দৃশ্যটা মিথ্যে প্রমাণ করার জন্য চোখ মেলে তাকিয়েছি। অমনি আমার শিয়রের কাছে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। এখনো ভাবলেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। এমন ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি, কখনো কল্পনাও করতে পারিনি। আমার সারা শরীর অবশ হয়ে উঠল সেই দৃশ্য দেখে। আমার মুখের সামনে সত্যিই একজন দাঁড়িয়ে আছে, যার গায়ের রং একেবারে ফ্যাকাশে সাদা। পরনে সাদা লম্বা পোশাক। মাথাটা ঝুলে আছে গলা থেকে, ঝুলে আছে এক অদ্ভুতভাবে। কেটে যাওয়া গলার চামড়া মাথাটাকে আটকে রেখেছে বিশ্রীভাবে। গলার কাটা অংশে রক্ত নেই, তবে গলাটা যেখানে ঝুলে আছে, মানে সেই বুকের উপর রক্ত শুকিয়ে থাকার বাদামি রং। তাও অনেকটা জায়গা জুড়ে এই রংটা লেগে আছে। মাথাটা ঝুলে থেকেও কেমন জীবন্ত। ওই আধার আর আলোর মাঝে দেখলাম সেই ফ্যাকাশে মুখটা হাসছে, কেমন একটা রূঢ় হাসি।
দুই চোখের নিচে লাল রং, শরীর থেকে একটা বিশ্রী পচে যাওয়া গন্ধ। আমি বিছানা থেকে নেমে আসতেই উড়ে গেলাম কারোর উপর লেগে। পায়ের দিকে তাকিয়ে দেখি অসংখ্য এমন মানুষ আমার ঘরের মেঝেতে পড়ে আছে। সবার পরনে সাদা এমন পোশাক, সবার গায়ের রং এমন বিবর্ণ, কোথাও রক্তের দাগ, কারোর গলা চামড়ার সামান্য এমনি ঝুলে আছে গলার নিচে, আর কারোর গলা ধরা আছে তাদের হাতে। সবাই একসাথে হেসে উঠল, আর পরক্ষণেই সমস্ত হাসি করুণ স্বর নিল। আমি কোনো ক্রমে ছুটে পালিয়ে এলাম। মনোময় বাবুর ছেলে এইসব দেখেছে। সেই রাতে উনি আর ওনার স্ত্রী বাদেও তার শব্দ শুনে অনেকেই উঠেছিল। সবাই মিলে সেই ঘরে গিয়ে ঢুকলো, কিন্তু কোনো কাউকে না দেখে ভাবলো হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে ও। কিন্তু ও মানতে রাজি ছিল না। ও বারবার বলছিল সবটাই সত্যি, ও স্বপ্ন দেখেনি। বাড়ির সকলে তবু নিজেদের মধ্যে এটাকে স্বপ্ন বলে চালিয়ে দিল। তারপর পরদিনই নগেন্দ্র একটা অদ্ভুত জিনিস দেখল। ও রাতে নিচে ভাড়ার ঘরের কিছু হিসেব শেষ করে ওপরে আসছিল। খাবার পর তখন সবাই নিজেদের ঘরে। হিসেব শেষ করে ফিরে গিয়েছিল বাজার সরকারও। নগেন্দ্র দোতলায় সিঁড়িতে ছিল। ঠিক যখন মাঝখানে, তখনই দেখল কেউ দাঁড়িয়ে আছে তার দিকে পিছন করে। কাছে গিয়ে ডাকলো, কে? অমনি একটা ভয়ঙ্কর মূর্তি ওর দিকে ঘুরল। সিঁড়িতে যেটুকু আলো ছিল সেই কাঁপা আলোয় দেখা গেল সাদা পোশাক পরা একটা লোক দাঁড়িয়ে ওখানে, যার মাথাটা নিজের হাতে সে ধরে রেখেছে। মুখটা করুণ সুরে হাসছে। সেটা হাসি না কান্না সেটাই বোঝার উপায় নেই। এইসব ঠিক করতে ওঝা আনা হলো। সে ঝাড়ফুঁক করে দিল, কি সব তাবিজ মাদুলি করে দিল। রাতে মনোময়বাবুর স্ত্রী তাকে ঘরের দিকে ঢুকতে দেখে নিজেও ঘরে এলেন সব কাজ শেষ করে। এসেই প্রথমে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিলেন আয়নার সামনে বসে, ঘুমানোর সময় যেটা রোজ করেন আর কি। কিন্তু অদ্ভুত, আজ তার স্বামী মাথা অবধি লেপ মুড়ি নিয়ে ঘুমিয়ে আছেন। সে আসার পর একটা কথা অবধি বলছেন না। লোকটা অসুস্থ হলেন নাকি? উনি আয়নার সামনে বসে থেকেই বলে ওঠেন, কি গো, তুমি অসুস্থ হলে নাকি? বলি, জ্বর বাঁধালে নাকি? কিন্তু কোনো উত্তর পেলেন না। একটু ভাবুক হলেন এবার উনি। একটু আগেই তো লোকটাকে দেখলেন ঘরের দিকে আসতে। এইটুকু সময় কি হলো? বিছানার কাছে এসে তার মুখের উপর থেকে লেপটা তুলতে লাগলেন। কি গো, একটু আগেই তো ভাত খেলে, তখন বললে না তো যে তোমার শরীর খারাপ লাগছে বা কিছু? তা বলি, ডাক্তার ডাকতে হবে যে? বলেই যেই লেপটা তুলেছে অমনি তার চোখ চড়ক গাছ। উনি দেখলেন একটা শরীর পড়ে আছে, যার মাথাটা আলাদা করে বিছানার উপর রাখা, আর যেই মাথাটার লালচে দুটো চোখ তার দিকে শান্তভাবে তাকিয়ে আছে। চিৎকার করার সময় শুনতে পেলেন মনোময়বাবু দরজা ধাক্কা দিয়ে বলছেন, কি হলো তোমার? এই দরজা আটকে দিলে কেন? কি হলো? মনোময়বাবুর মুখ থেকে গল্পটা শোনার পর আমিও একটু বিভ্রান্ত হয়ে পড়লাম। তার ছেলে এলো আর এইসব হলো। উনি একটু থেমে আবার বলতে শুরু করলেন, তারপর থেকে এইসব হয়েই যাচ্ছে। প্রত্যেকটা লোক সব ভয়ঙ্কর অভিজ্ঞতার সাথে চলছি। এইসব কেন হচ্ছে কেউ বলতে পারছে না। কত তান্ত্রিক এলেন আর পালিয়ে গেলেন। গ্রামের লোক থেকে বাইরের গ্রামের লোকেরা অবধি জেনে গিয়েছে এইসব। কেউ এদিকে আসতেই ভয় পায়। কাজেই সব শেষে আমি আপনার ঠিকানা পেলাম। কেন যেন মনে হচ্ছিল আপনিই পারবেন এই কাজটা করতে। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি সবটা ঠিক করে দিতে পারেন। বদলে
বদলে আপনি যত টাকা চাইবেন আমি দেব। আমি মৃদু হাসলাম। আমি সমস্যা খুঁজে সমাধান করতেই চেষ্টা করব বই কি, আর বাকিটা তো রইল ঈশ্বরের হাতে। তবে এসবের জন্য টাকার মোহ আমার নেই। যতটুকু দরকার সেটাই আমি গ্রহণ করব, তার বাইরে এতটুকুও না। উনি বিভোর হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে কিছু জানে না তো? আপনি ওকে একবার নিয়ে এলে। উনি আমায় আটকে দিয়ে বললেন, আমার ছেলে জানবে বলছেন, কিন্তু জানলে কি বলতো না? মনে হয় কিছু জানতেও পারে। আচ্ছা, ও কেমন একটু বলবেন? মেধাবী বাদ দিয়ে আর কিছু গুণ? ও কিন্তু বেশ গোয়েন্দা প্রকৃতির। ধরুন কোনো একটা জিনিস দেখলো, সেটা সম্বন্ধে ও জানে না, ব্যাস ওই একটা জিনিসের ব্যাপারে সবটা জানতে চাওয়ার জন্য ও সব করতে পারে, রহস্যের সমাধান করতে চেষ্টা করে। আমি একটু আলোর ঠিকানা দেখে বললাম, তাহলে কিন্তু আমি বলবো তাকে একবার আনা দরকার। উনি চিন্তিত হয়ে বললেন, এই বিপদের মাঝে এনে দেখছি কি করা যায়। চলুন আগে বাড়ি যাই। চিঠির ব্যাপারটা করতাম, কিন্তু চিঠিতে এত কিছু বলার জানা সম্ভব নয়। সেই জন্যই আরেকটা উপায় বললাম। সত্যকে এই বাড়িতে নয়, পাশের গ্রামে তাদের কোনো আত্মীয়ের বাড়িতে আনার ব্যবস্থা করলাম। পাশের গ্রাম বলতে এই গ্রামের আরো 3টে গ্রাম পর, শালুকপুর গ্রামে মনোময় বাবুর ভগিনী অর্থাৎ সত্যর পিসির বিয়ে হয়েছে। সেই গ্রামের জমিদার রজত সেন তার পিসে মশাই। সেই বাড়িতেই ওকে আনা হলো। আমি জমিদার বাবু আর তার ভাই পরদিন গরুর গাড়িতে করে সেই বাড়িতে রওনা হলাম। সত্যকে, মানে ওর চোখ দুটো দেখেই ওর বুদ্ধির প্রখরতা মাপা যায়। 20-21 ছেলেটার মুখশ্রী অত্যন্ত সুন্দর। আমি সামনে দাঁড়াতেই আমায় প্রণাম করলো। নমস্কার ঠাকুর মশাই। আমি ওকে আশীর্বাদ করলাম। ভালো থেকো বাবা। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেটা হওয়ার পর আমি সত্যকে আলাদা করে ডাকলাম। জমিদার বাড়ির পেছন দিকটায় অনেক বড় পুকুর। বিকেলের নির্জনতা তখন ঘিরে ধরেছে জায়গাটাকে। পাখি ডাকছে 2-1টা। বিঘে 3 জায়গা নিয়ে থাকা পুকুরটার জলে কখনো লাফাতে দেখা যাচ্ছে মাছেদের। এদিকে কদম আর শিমুল গাছ ভর্তি। তারই ছায়ায় আমরা ঘাস দেখে বসলাম। সত্য আমার মুখোমুখি। আমি ওর সাথে 2-1টা গল্প করলাম, যাতে আমার জন্য তার মনে কোনো রকম ভয় না জন্মে। তারপর জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একটা কথা তোমায় সত্যি করে বলতে হবে বাবা। খুব মিষ্টি সুরে বলল সত্য, হ্যাঁ বলুন। তুমি যেদিন রাতে এইভাবে দেখেছিলে, তার আগে তুমি কি কিছু করেছিলে? আমি শুনেছি তুমি রহস্যের বেড়াজাল খুলতে খুব পছন্দ করো। এমন কোনো রহস্যের সন্ধান করতে গিয়ে কি? দেখো বাবা, আমার ভয় পাবে না। আমি তোমার এই ব্যাপারটাকে সম্মান করি। আমিও ধরতে গেলে এমনই কোনো জিনিসকে ভালো করে না জানলে মনে হয় কি একটা অসমাপ্ত থেকে গেছে, তাই না? বুঝলে, আমরা একই। সত্য কিন্তু সাধারণ। ওর ভেতরে কোনো ভয় বা সংকোচ খুব বেশি ধরা পড়ছিল না। বুঝতে পারলাম ভালো হোক বা খারাপ সবটাই ও স্বীকার করতে পারে। ও নির্ভয় বলে উঠল, হ্যাঁ, আমি ভুল করেছিলাম একটা বই কি। ও একটু সংকুচিত হলো এবার। কিন্তু আমি ভাবতেই পারিনি এমনটা হতে পারে। আমি স্বীকার করতে ভয় পাচ্ছিলাম। আমি মৃদু হাসলাম। এতে ভয় পাওয়ার কিছুই নেই। ও করুণ চোখে আমার দিকে তাকালো। আমার ভয় লাগছে। তুমি ভয় পাচ্ছ কেন? সত্য, আমি যদি না জানি তবে কিছুতেই এর সমাধান খুঁজে পাবো না। বিপদ থেকে উদ্ধার করতে পারবো না। অতীতে হারিয়ে গেল সত্য। আমায় বলল, আমার বরাবর রহস্যের সন্ধান করতে বেশ ভালো লাগে। একটা নেশা ধরতে গেলে এই ব্যাপারটা। এভাবেই এবার বাড়ি ফিরে পুরনো কালের বাড়িটা আমার কেমন রহস্যের একটা অংশ বলে মনে হতে থাকে। পড়াশোনার জন্য বেশিরভাগ সময়ই আমাকে বাড়ির বাইরে থাকতে হয়েছে। তাই জ্ঞান হবার পর থেকে
খুব বেশি বাড়িটাকে দেখা হয়ে ওঠেনি। একদিন ঢুকে গেলাম নিচতলায় পেছনের সেই ঘরটায়। ওখানে কিছুই হয় না, কিছুই থাকে না, কেউ কখনো খোলেও না। এমন আরও কয়েকটা ঘর আছে বই কি, কিন্তু সেগুলো অন্তত কখনো দরকারে অদরকারে খোলা হয় বই কি। এই একটা ঘরই কি এমন আছে? হয়তো কিছুই নেই, হয়তো ব্যবহারের যোগ্য নয় বলেই বন্ধ। তবুও আমার মনে একটা খচখচ ভাব থেকেই যায়। বাবাকে আর ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম ঘরটা বন্ধ কেন, কিন্তু তাদের উত্তরে আমার ঠিক বিশ্বাস হয়নি। দুজনের কেউই কিছু জানে না, এমনটাই মনে হয়েছিল। ঠাম্মা বলেছিলেন, আমি বিয়ে হওয়ার পর থেকেই ঘরটা আটকানো দেখছি দাদু ভাই, কেউ খুলতো না। শুনেছি কয়েক পুরুষ আগে থেকেই এই ঘরখানা আটকানো। কেউ এই ঘরটাকে আটকেছে। তোমার ঠাকুর দাদাও ঠিক মতো জানতো না যে কে আটকেছে। তবে শুনতাম খুব নাকি দরকার ওটা আটকে রাখার। কেউ যেন কখনো না খোলে, কখনো না। সত্য যেন আরো বেশি করে চঞ্চল হয়ে পড়লো ওটা খোলার জন্য। এইসব শোনার পর ওর ভেতরে আরো বেশি করে বেড়ে গেল জানার আগ্রহ। কি এমন দরকার? খুব রহস্যময় কোনো ব্যাপার হবে কি? যদিও ওখানে ঢুকতে পারে। বাড়ির পুরনো সব চাবি ছিল গোডাউন ঘরে। ওখানে গিয়েই ও চাবিগুলো বার করলো এক সুযোগে। তারপর এক নির্জন ভোরে ঢুকে গেল ঘরটায়। তখনও আলো ফোটেনি। ভোরটাই আমরা বেছে নিয়েছিলাম, কারণ রাতে গেলে ওকে লণ্ঠন নিতে হবে, যে কেউ বুঝে যেতে পারে। দিনে গেলেও একটা ভয়, সবাই বাড়িতে থাকে। ভোরে তখন প্রায় সবাই ঘুমিয়েই থাকে। ঘরটা কেমন মলিন, চারিদিকে মাকড়সার জাল আর ধুলোবালি ভর্তি। খোলা দরজা দিয়ে যেটুকু আলো আসছিল সেটাই ওর সম্বল। চারপাশে ছড়ানো কাঠের কিছু জিনিসপত্র। সারা ঘর খুঁজে কোথাও কিছু পেল না। বেরিয়েই যাবে এমন সময় পায়ে কিছু একটা লাগলো। নিচে তাকিয়ে দেখলো একটা জায়গায় উঁচু মতো করে একটা চৌকো ঢাকনা মতো। অনেক কষ্ট করে ওটা খুলতে পারার পর দেখলো একটা সিঁড়ি অন্ধকার বেয়ে নেমে গিয়েছে। ওরে বাবা, ঠিক ওর মনের মতো কোনো রহস্যের যেন সন্ধান পেল। বাইরে গিয়ে একটা নেভানো লণ্ঠন আর দেশলাই নিয়ে এলো। সারা বাড়ি তখন ঘুমিয়ে, ঝিঝি অবধি থেমে গিয়েছে। শুধু নীরবতা ভেদ করে কখনো দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। কুয়াশা মাখানো একটা ভোর, ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির। সিঁড়িতে পা রাখলো। প্রথমবার যেন খুব বড় একটা অভিজ্ঞতার শিকার হচ্ছেও, কাজেই মনের ভেতর একটা চঞ্চলতা তো আছেই। সরু একটা সিঁড়ি নেমেছে অনেক দূর, অন্তত উচ্চতায় ধরতে গেলে ওই 3 তলা বাড়ি উঠতে গেলে যতটা সিঁড়ি লাগবে তেমনটা। ওর মনে কখনো এটাও ভাবছে যদি কেউ এরই মধ্যে এসে ঢাকনা লাগিয়ে দেয় তাহলে আর ওর ফেরা হবে না কখনো। কেউ বুঝতে পারবে না বাড়ির বড় ছেলে কোথায়। বাড়িরই কোনো এক পাতাল ঘরে যে আটকে আছে ও, সেটা কেউ বুঝবে না। অবশেষে একটা ঘর পেলাম। লণ্ঠনটা কাঁপছে আমার। ভীত হয়েও নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে গেলাম। কেমন দম আটকানো পরিবেশ, তার উপর ভ্যাপসা একটা গন্ধ নাকে আসছে। ওদের বাড়ির ভিতরেই মাটির এতটা গভীরে যে একটা ঘর আছে সেটা হয়তো এই বাড়ির কেউই জানে না। সামনেই দেখলাম একটা কলসি, কাঁসার একটা পুরনো কলসি। সেটার কাছে গেলাম। মুখটা লৌহ একটা ভারী জিনিস দিয়ে ঢাকা। কি করব? আমার উচিত হবে কি এটা খোলার? বাড়ির আদি বংশধর এটা করে রেখেছেন মানে কোনো কারণ আছেই। না, আমার হয়তো উচিত হবে না এটা খোলার। এটা ভেবে ফিরেও আসতে লাগলো, কিন্তু মনের কথা ভাবতে লাগলো।
মনটা কি আদৌ ভালো থাকবে? ও কি এত দূরে এসে রহস্যের জট না খুলতে পেরে শান্তিতে থাকতে পারবে? অবশেষে ঢাকনা ধরল। অনেক চেষ্টার পর খুলে ফেলল। লণ্ঠন নিয়ে ঝুঁকে দেখল কলসির ভেতরে, কিন্তু অন্ধকার। আচমকা মনে হলো একটা কালো ধোঁয়া বেরিয়ে আসছে ওটা থেকে। নিমেষেই মনে হতে লাগলো ঘরের ভেতরে যেন কেউ আছে। কেউ কাঁদছে খুব নাকি সুরে, আবার কেউ যেন হাসছে। লণ্ঠন ফেলে রেখেই সিঁড়ি দিয়ে পালাতে লাগলো। আধারে কতবার যে সিঁড়ি ধরে ওঠার সময় পড়ে গেল, রক্তাক্ত হলো, ব্যথা পেল, তার ঠিক নেই। হাঁফিয়ে গেল এত দূর উঠতে, কিন্তু থামলো না, কারণ পেছনে তখন সেই একই সুরে হাসি আর কান্নার শব্দ। দরম করে দরজাটা আটকে দিয়ে ভেবেছিল সবটা বন্ধ করে এসেছে, কোনো সমস্যা আর হবে না। শক্ত করে ঢেকে দিয়ে এসেছিল ঢাকনা অবধি, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো। তারপর দিন সন্ধ্যায় তার কানে সেই একই রকমের কান্না আর হাসি ভেসে আসছে। সে ভেবেছিল সবটাই ভুল। তাও নিজেকে ব্যস্ত রাখার জন্য গ্রামের বন্ধুদের সাথে জঙ্গলে সেদিন একটা ছোটখাটো খাবার আর আড্ডার অনুষ্ঠান করেছিল। রাতে ঘুমানোর পরে এইসব ঘটেছিল তারপর, যেগুলো তার বাবা বলেছিলেন। সবটা শেষ হবার পর সত্য নীরব চোখে আমার চোখে তাকালো। আপনি ঠিক করে দিন, যাতে যাতে আমার জন্য কারোর না ক্ষতি হয়, তাই আমি বাড়ি থেকে যেতে চাইনি, কিন্তু আমায় জোর করে পাঠিয়ে দেওয়া হলো। এর আগে কোনো তান্ত্রিকের মধ্যে এমন দেখিনি যে সবটা স্বীকার করব। আপনার কাছেই বলার মতো বিশ্বাস পেলাম। বলেই আবার হাত জড়ো করলো। আপনি রক্ষা করুন, খুব ভয় পেয়ে আছি বাইরে, কোনো রকম পড়াশুনোও মাথায় ঢুকছে না। আমরা ওকে রেখে চলে এলাম। কালও ফিরে যাবে কলকাতা। আমি গাড়িতে ওঠার আগে ওর কাঁধ চাপড়ে দিলাম। বাবা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি এদিকটা ঠিক সামলে নেব। ও পায়ে হাত রাখলো। আমি ভরসা করতে পারছি আপনার উপর। গাড়িটা ছেড়ে দেবার পর দেখলাম পিছনে ফেলে আসা খেজুর গাছের নিচে দাঁড়িয়েই আছে ও, নীরবে তাকিয়ে আছে। ওর পিছনে দিগন্ত রেখা, তার উপর নীল একটা ঝকঝকে আকাশ। ফেরার পথে একটা জায়গায় আমরা আটকে গেলাম। জায়গাটা খুব নির্জন। সরু একটা গাড়ি চলার পথ বাদে কোনো কিছুই দেখা গেল না। চারিদিকে কোনো বাড়িঘর নেই। এদিকে আকাশ কালো আঁধার, বাতাসের সে কি তেজ। গাড়ি এগোবে না, গরু থেমে আছে, ম ম করে ডাকছে। মনোময় বাবু বলে উঠলেন, আমাদের পুরনো দুর্গা মন্দির আছে তো ওখানে গ্রামও আছে একটা, তুমি ওখানেই নিয়ে চলো হরি। চালক তাই করল। আরও একটা রাস্তা, যেটা বাঁদিকে গেছে সেগুন আর শালবন ধরে, সেদিকে এগিয়ে গেল। গরুগুলোকে কষ্ট করে নিয়ে যাওয়া হলো। এদিকে ঝড় অনেক, আধার চারিদিকে। যখন পাকা সেই মন্দিরে এসে ঢুকলাম তখন বৃষ্টি। সামনের চালাঘরে গরু আর গাড়িটা রাখা হলো। অন্যদিকে গ্রাম দেখা গেল। প্রদীপের আলোয় দেখা গেল মা দুর্গার পুরনো মূর্তি। চাতালে পুরোহিত মশাই হাত জোড় করে কিছু ভিড় করে চলেছেন। ওনার বয়স অন্তত ওই 80 পেরোনো হবে। আমাদের দেখে উনি একটু হাসলেন। মনোময় বাবুর দিকে তাকিয়ে বললেন, আরে খোকা, অবশেষে দেখা হলো। উনি মায়ের প্রসাদ নিয়ে এলেন কলা পাতায় করে। আমরা সেগুলো ভক্তি ভরে খেলাম। খাওয়ার পর মনোময় বাবু কথাটা বললেন, এদিকে বৃষ্টি হচ্ছে এখন, চারিদিকে বৃষ্টির উন্মুক্ত গতি। সবটা শুনে উনি বললেন, এমন তো তখনই হতে পারে যখন সেই ভুল কেউ করে। কোন ভুল? মনোময় বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। পুরোহিত শঙ্কিত কণ্ঠে বললেন, সেই পুরনো ঘরটা, যেটা অনেক আগে আটকে দেওয়া হয়েছিল, কেউ কি সেটা খুলেছে? মনোময় বাবু আর তার ভাই অবাক হয়ে তাকিয়ে আছেন। তারা কিছুই বুঝতে পারছেন না।
বড় কথা, তারা সেই ঘরটা সম্বন্ধে জানেন না অবধি। আমি এবার কথা বললাম। হ্যাঁ, সেটা সত্য খুলেছে। আজ আমি সেটা জানতেই এখানে এসেছিলাম। সে স্বীকার করেছে, শুধু ভয়ে কিছুই বলতে চাইনি। আমি পরেও সবটা আপনাকে বলবো মনোময় বাবু। জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, তার আগে আমাদের এটা জানা দরকার যে ঘরের রহস্য কি। জানেন কি, সত্য কিন্তু অনেক কিছুই করেছে, একটু রহস্যের গন্ধ ওকে এত দূর নিয়ে গেছে। তাদের মনে প্রশ্ন অনেক, কিন্তু এখন তার সময় নয়। পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, আপনি বলুন আগে, শীঘ্রই কোনো ব্যবস্থা নিতে হবে আমাদের। উনি চিন্তান্বিত গলায় বলে উঠলেন, ঘটনাটা অনেক আগের, মনোময়ও জানে না। আমার বাবার সাথে আমি তখন ওই বাড়িতে যেতাম। বাবা পুজো করতেন, আমি যেতাম। যেই ঘরটা কেউ খোলে না, সেখানেই থাকতেন লোকটা, একজন কাপালিক। ওনাকে ওই বাড়িতে জায়গা দেয়া হয়েছিল থাকার জন্য। তবে উনি এসেছিলেন একটা অভিলাষ নিয়ে। উনি মনোময়ের ঠাকুরদার বোন অর্থাৎ অনুসুয়ার দিকে নজর দিয়েছিলেন। উনি চাইতেন তাকে নিজের সাথে রেখে দিতে। অনুসুয়া রূপে আর গুণে সেরা ছিলেন। তাকে সঙ্গিনী করে ঘুরতে চেয়েছিলেন, কিন্তু এই বাড়ির লোক রাজি হবে কেন? বেঁকে বসতেই উনি নিজের সমস্ত পিশাচ বাহিনীকে নিয়ে হাজির হয় ওই বাড়ির অনিষ্ট করার জন্য। এমনকি দু একজন তার পিশাচের আক্রমণে গুরুতর আহত হয়। বাড়ির লোকের অবস্থা খুব করুণ হয়। তখনই একজন তান্ত্রিককে আমার বাবা নিয়ে আসেন। বাবার বন্ধু ছিলেন উনি, অর্থাৎ তান্ত্রিক অমৃত রায়। উনি সেই কাপালিককে আটকে দেন একটা কলসের ভেতরে। তবে তার আগে তাকে বিনাশ করার জন্য বৈদিক অস্ত্রের সাহায্যে তার গলা কেটে নেন। ওনার গলা না কাটলে উনি মরে যেতেন না। ওনার মন্ত্রের এতই শক্তি। আর সেই কলসের ভেতরে ওনার সাথেই আটকে যায় তার সমস্ত পিশাচ। যেহেতু তার গলা কাটা, তাই সেই পিশাচের দলেরও গলা কেটে যায়। সেই কলসি রাখা হয় এক গুপ্ত ঘরে। উনি যেই ঘরে থাকতেন, সেই ঘরের মেঝে থেকে নিচের দিকে একটা পাতাল ঘর করা হয়, যাতে কেউ আর কখনো তাকে মুক্তি দিতে না পারে, তাই এই ব্যবস্থা। কিন্তু কে জানে এতদিন পর এইভাবে তাকে মুক্ত করা হবে। এবার তো ভারী বিপদ এই জমিদার পরিবারের উপর। যে কারোর মৃত্যু অবধি হতে পারে। আমি এবার বলে উঠলাম, আমাদের ভয় পেলে চলবে না। সেই অশুভ শক্তি নিশ্চিত কোনো খারাপ কাজ করতেই জেগে উঠেছে, আর তাকে খারাপ কিছু করা থেকে আটকানো উচিত। আমাদের কিছু করতেই হবে। মনোময় বাবু বলে উঠলেন, আমার ছেলে এই সব। ওনার কথা শেষ করতে দিলেন না তার ভাই। উনি বলে উঠলেন, এখন ভেবে কি কোনো লাভ আছে দাদা? আমাদের একটা সমাধান খুঁজতে হবে। আমি মৃদু হাসলাম। সত্য একটা ভুল করেছে, কিন্তু ওর মধ্যে থাকা এই গুণটা আমি সম্মান করছি। কিন্তু আমায় একটা জিনিস দিতে হবে। তিনজনে একসাথে বলে উঠলেন, কি জিনিস? তার ব্যবহৃত কোনো জিনিস, যাতে তার স্পর্শ আছে। আমার যজ্ঞে সেটাই দরকার পড়বে। আর আমার মনে হয় এই দেবীর মন্দির যজ্ঞের উপযুক্ত স্থান। বৃষ্টি থেমে গিয়েছে।
আকাশ পরিষ্কার, দু একটা তারা মিটমিট করছে, চারিদিকে ব্যাঙ ডাকছে, মন্দির আলোকিত প্রদীপের আলোয়। মায়ের মুখটা যেন ভারী উজ্জ্বল। আমি মনোময় বাবুকে বাড়ি পাঠিয়ে দিতে পারলাম না একাকী। এখানে পুরোহিত আর নগেন্দ্র বাবুকে রেখে গেলাম যজ্ঞের আয়োজন করতে। বাড়িতে পৌঁছে সবাইকে তাড়াতাড়ি করে একটা ঘরে রাখলাম। তারপর চারিদিকে সুরক্ষা কবচ দিয়ে বলে দিলাম, বাইরে যেই আসুক আমাদের সুর ধরেও কিন্তু ডাকতে পারে, কিন্তু কেউ বেরোবেন না। আমাদের আসতে রাত হবে, বিশাল এক ঝড় হবার আগে আমরা আসবো না, ঝড়ের পরেই আসব। সেই ঝড় হবে যজ্ঞ সমাপ্তির সংকেত। দরজা খুলবে না। দরজা আটকে দিলাম। প্রত্যেকেই ভীত, আমি সাহস দিলাম। তারপর মনোময় বাবুকে একটা কবচ দিলাম, যাতে তার কিছু না হয়। তারও সমান ভয় আছে। লণ্ঠন জেলে ভেতরে এসে ঢুকলাম। চারিদিকে কেমন একটা শব্দ হতেই থাকলো। জোরে বাতাস বইছে, কিন্তু আমাদের কিছু করতে পারবে না। আমরা নিজেদের সুরক্ষিত করে নিয়েছি। গরুর গাড়ির চালককে এসে দেখি সে নেই ওখানে, নিচে গড়াগড়ি খাচ্ছে, ব্যথায় কোঁকাচ্ছে। আমরা কাছে আসতেই সে কোঁকিয়ে বলে উঠল, আমি 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 জানি না, কি একটা চিৎকার শুনতে পেলাম, আর আর সময় মুষড়ে ফেলে দিল। মনোময় বাবুকে বলতে উনি চালককে সেই ঘরে নিয়ে গিয়ে রাখলেন। ওখানে সবার সাথে থাকলে সুরক্ষিত থাকবে। মনোময় বাবু চালকের আসনে বসলেন। আর আমাদের কিছু করার নেই। চারিদিকে এলো পাথারি বাতাস। আমরা অনেক কষ্ট করে এসে পৌঁছালাম মন্দিরে। ওখানে যজ্ঞের সমস্ত আয়োজন শেষ। আমি এসে যজ্ঞে বসলাম। আর ভালো কথা হলো, ওই ঘরে ঢুকে সেই পুরনো দিনের বাক্সের ভেতর তার একটা পোশাক পেয়েছি। মায়ের সামনে যজ্ঞ শুরু করলাম। চারিদিকে যজ্ঞে বেলপাতা মাখানো ঘিয়ের আহুতির গন্ধ মেতে আছে। সাথে আমার মন্ত্রোচ্চারণ রাতকে আরো জাগিয়ে তুলছিল। বাতাস যেন বেড়ে গেল। কখনো একটা কালো বেড়াল ম্যাও করে আঁধারে মিলিয়ে গেল। মন্দিরের পাশের বাঁশঝাড় থেকে কড়কড় শব্দ আসছে। মনোময় বাবু, মহেন্দ্র বাবু আর পুরোহিত তাকিয়ে আছে আমাদের দিকে ভীত চোখে। ওদিকে আমি পরে শুনেছিলাম বাড়িতে অনেক রকমের ঘটনা ঘটেছিল। কেউ মনোময় বাবুর গলায় চিৎকার করেছিল, বাঁচাও, বাঁচাও, আমায় ঘরে নাও। তার স্ত্রী ঘরে আসতে চাইলেও বাকিরা আটকে দেন। এই একটা সুরে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তার উপর বাড়ির সব আলো নিভে গেল। অন্ধকারে সবাই ছিল, কিন্তু সাহস রেখেছিল বুকে, কারোর কিছু হবে না। মন্দিরের বাইরে অনেক রকমের চিৎকার ভেসে আসছিল। কান্নার শব্দ, করুণ হাসির শব্দ, কখনো বা কেমন একটা হুঙ্কার। আধার ভেদ করে সব কিছুই আমাদের কানে আসছিল। আমি এবার তার পোশাক দিয়ে দিলাম আগুনের উপর। মা, তুমি দেখো মা, সমূলে তাকে শেষ করো মা, মাগো মা। সেটা পুড়ে যেতে থাকলে বাইরে সব হাসি কান্না একটা আর্ত চিৎকারে পরিণত হলো। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। চারিদিক অন্ধকার হয়ে উঠল। অনেকগুলো পায়ের শব্দ, অনেকগুলো হাসি কান্না মিলেমিশে একাকার। বুকের রক্ত হিম হয়ে যায় এই শব্দে। চাতালের এদিকে কেউ আসতে পারবে না, কিন্তু চাতালে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেল। প্রদীপের যেটুকু আলো বাইরে পড়েছে তাতে দেখা গেল কতগুলো ছায়া মূর্তি ওখানে। কখনো এদিক হচ্ছে, আবার কখনো ওদিক হচ্ছে। একবার কে যেন চিৎকার করে উঠলো ফ্যাকাশে কণ্ঠে, সবাইকে শেষ করব, সবাইকে শেষ করব। আমি সবাইকে দেখে নেব, সবাইকে। আমি সেইভাবেই মন্ত্র পড়ে যেতে লাগলাম। সমস্ত আলো যেন নিভে যাবে এমনই বাতাস। গায়ে এসে ঝাপটা দিচ্ছে। জামাটা পুড়ে যেতেই সব থেমে গেল। মায়ের মুখটা খুব বেশি উজ্জ্বল লাগছে। একটা সজোরে বাতাস শেষবারের মতো হয়ে শান্ত হয়ে গেল। সকল চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে উঠল। একটা সময় চারিদিক শুনশান, শুধু ঝিঁঝি
আর ব্যাঙের ডাক। থেমে গেলেন ঠাকুরমশাই। কিশোরী বলে উঠল, তারপর সব মিটে গেল? হ্যাঁ, সমূলে। সেদিন ফেরার পথে ঝড়টা উঠেছিল নিখাত মায়ের ডাকে, যাতে তার মন্দিরে যাই আর সবটা জানতে পারি। মায়ের হাতেই সবটা। আমি আলতো হেসে বললাম, আচ্ছা, সত্যর সাথে আর কখনো কথা হয়নি? পরদিন এসেছিল। আমি কদিন পর ফেরার পরেও চিঠি লিখেছিল। পড়াশোনায় অনেক ভালো, মেধাবী, অনেক উন্নতি করেছে। কিশোরী হেসে উঠল। দেখলেন তো, সবটা জানার আগ্রহ থাকা কত ভালো। ঠিক যেন আমার মতোই। তাও আপনারা আমায় অপমান করে। আমি আর ঠাকুরমশাই একসাথে হেসে উঠলাম। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও তেঁতুল গাছের বিভীষিকা। আজকের গল্পের প্রোডাকশন স্টুডিও রেক 66। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।